আমার সামনে কে বসে? দাপুটে সিপিএম নেতা, লক্ষ্মীদের চ্যালেঞ্জার সেই ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, নাকি 12.5 বছর তৃণমূল জামানায় 2.5 বছর প্রতিমন্ত্রী থাকা সেই লোকটা, নাকি আসন্ন লোকসভা ভোটে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী? কোন পরিচয়টা এই মুহূর্তে তার সব থেকে উজ্জ্বল, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। আমার আজকের অতিথি তাপস রায়। তাপসদা, তোমার পরিচয় যেটা দিলাম সেটাই আমার প্রথম প্রশ্ন। তাপস রায়ের কোন পরিচয়টা? আমি একটা রাজনৈতিক কর্মী তাপস রায়, দীর্ঘ রাজনৈতিক পথ হেঁটেছি, সেই 71-এর শেষ থেকে 72, তারপর চলছে, এবং কাউন্সিলর ছিলাম, এমএলএ ছিলাম, তৃণমূলে যোগদানের আগে এই কাউন্সিলর এমএলএ ছিলাম, প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট কিন্তু স্বর্গত প্রণব মুখার্জি, রাজ্য ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, এআইসিসি সদস্য ছিলাম 9 বছর টানা ইলেক্টেড, এবং আরও বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছি। তোমার এই ইতিহাস এবং সালের মধ্যিখান থেকে আমার তাহলে পরের প্রশ্নটা হবে যে 1996 সালে বিদ্যাসাগর কেন্দ্র থেকে তুমি বিধায়ক হলে, তখন আজকের যারা তৃণমূল মন্ত্রিসভায় উজ্জ্বল তারকা, ববি হাকিম, অরূপ বিশ্বাস, তারা কেউই জ্যোতিপ্রিয় মল্লিকও, তারা কেউ বিধানসভায় পৌঁছননি। না, ওদের থেকে আমি এজেও বড়, এবং এই যাদের যাদের বলছো মন্ত্রিসভায়, তারা সকলেই আমার ওই সভাপতিত্বে বা নেতৃত্বে তারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছিল। তা সত্ত্বেও সিনিয়র তাপস রায় কোনোদিন কিচেন ক্যাবিনেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল সরকারের যে স্নায়ুতন্ত্র সেটার অংশ হতে পারলো না কেন? তোমার নিজের খামতি কোথায় লাগে? বলতে পারবো না, সেটাই আমার দুর্ভাগ্য, সেটা আমার দুর্ভাগ্য, সেটা আমি কারণটা বলতে পারবো না। তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের অনেক রাজ্যসভার সদস্য, লোকসভার সদস্য, আজও মন্ত্রী সভার সদস্যরা, বিধায়কেরা, প্রচুর বিধায়ক, তারা এখন অনেকেই আমার থেকে বয়সে ছোট, তারা কেউ দেখেছে, কেউ শুনেছে, তারা সকলেই কিন্তু এই কথাটা বলে আমাকে যে আপনাকে যে যে জায়গায় দেখার কথা ছিল সে জায়গায় দেখা যায়নি। আমি 2.5 বছর মন্ত্রী ছিলাম, ঠিক কথা, কিন্তু তখনও আমাকে বলে দেওয়া হয়েছিল যে দলের কাজ করতে আর পরিষদীয়, যেটা আমি দেখে থাকি প্রথম থেকেই আর কি, পরিষদীয় ব্যাপারটা, কিন্তু আমি যে প্রতিমন্ত্রী ছিলাম সেটা কিন্তু আমার দেখার, মানে স্ট্যাটিস্টিক্স, প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং, সেটা কিন্তু দেখার আমার কোনো সুযোগ ছিল না, সেটা অন্য একজন মন্ত্রী দেখতেন। পোর্টফোলিও তোমার কাছে, কিন্তু দেখাশুনো করতেন, দফতর দেখতেন অন্য মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2.5 বছর ধরে এটা চলেছে। হ্যাঁ। আচ্ছা, তোমার এই গলার সুরে একটা অভিমান আছে তাপসদা। এখন যদি তোমায় জিজ্ঞেস করি যে তাপস রায়ের দল ছাড়ার আসল কারণটা কি, অভিমান নাকি অভিলাষ, একটু ব্যাখ্যা করি। অভিমান এই জন্য যে দল দুঃসময় তোমার বাড়িতে যখন ইডি রেড হচ্ছে তোমার পাশে দাঁড়ায়নি, আর অভিলাষ এই জন্য যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কলকাতার উত্তর এই লোকসভা সিটটা থেকে তুমি নিজে লড়তে চেয়েছিলে। অভিলাষ না, আমি একটা কথা বলি, আমি কোনোদিনই সুবন, আমি কোনো কিছু এটা নিশ্চিতভাবে তৃণমূল আমার জায়গায় যদি কেউ আজকের দিনে আমার বিরুদ্ধে, তো অনেকেই বলতে হবে, কিন্তু আমি কিছু চেয়েছি এটা কেউ বলতে পারবে না। আমি কিছু চেয়েছি এটা বলতে পারবে না। তবে এটা ঘটনা, আমাকে কেন উত্তরের সভাপতি করা হয়েছিল সেটাও আমার জানা নেই। আমাকে 7 মাস কাজ, কিন্তু বলো, উত্তরের সভাপতি পদ যখন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো তখন তোমার অভিমান হয়নি? না, আমি হঠাৎ, আমি নজরুল মঞ্চে রয়েছি, আমি মঞ্চের ওপর থেকে ঘোষণা হলো এবং বলা হলো যে সুদীপ ব্যানার্জি নাকি বারবার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন, মেসেজ করছেন এবং বলছেন, তার জন্য সরিয়ে দেওয়া হলো। আমি বলছি যে একটা রাজনৈতিক দলের এই ধরনের, মানে কাউকে করা, সরিয়ে দেওয়া, এটা কিন্তু আমি দীর্ঘদিনের একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কখনো এটার আমি যুক্তি খুঁজে পাইনি। এটা যদি তোমার অভিমানের একটা অংশ হয়? না, আমার কোনো অভিমান না। আচ্ছা, অভিলাষ কিচ্ছু নেই। রাজনীতি আবার অভিমান কিসের, অভিলাষ কিসের? আমি রাজনৈতিক সিদ্ধান্ত
নিয়েছি। ঠিক, কিন্তু তোমার এটা সেই momentum-এ নিতে সিদ্ধান্ত হয়। নেওয়ার আগে রাজনৈতিক তোমার যদি দুটো ভালো দফতরে তুমি মন্ত্রী হতে, এই সিদ্ধান্ত নিতে না? তুমি যদি না, যখন প্রতিমন্ত্রী না হয়ে পূর্ণমন্ত্রী হতে, বা যেখানে তুমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছো অন্য মন্ত্রী তোমার কাজ দেখে দিচ্ছেন, এই সিচুয়েশনটা না হলে তুমি আজকে সিদ্ধান্ত হয়তো আসতে না, আমি বলছি তাহলে পরে এই তোমরাই বলতে আমি 29 বছর পর কংগ্রেস ছেড়েছিলাম, এবং সেটাও একটা সিচুয়েশন, এবং কংগ্রেসটা তখন যে কোনো কারণেই করা যাচ্ছিল। কংগ্রেসের লিডারদের সঙ্গে যে সখ্যতা আলিমুদ্দিনের এবং সিপিএম নেতৃত্বের ছিল, এবং যেভাবে আন্দোলনের রাশ টেনে ধরা, তারই জন্য তো কংগ্রেস বিভক্ত, তারই জন্য তো তৃণমূল কংগ্রেস। এবং আমাকে অনেক দিন ধরে বলাও হয়েছিল, কিন্তু তথাপি আমার একটা দ্বিধা কাজ করেছিল যে কংগ্রেস ছাড়ার পেছনে। তথাপি আমি ওই 2000-এর শেষ আর কি, 2001-এ আমি প্রার্থী হলাম। আমরা সকলে মিলে, বেশ কিছু জন মিলে, আমরা তখন ফিলার যোগাযোগ ইত্যাদি যে কারণে তুমি প্রথমেই একেবারে 98 সালে জয়েন করলে না, 2001 সালে জয়েন করলে তৃণমূল? 2000-এর শেষের দিক থেকে কথা শুরু, অফিসিয়ালি সেরিমোনিয়াল যে যোগদানটা 2001-এ, এবং প্রার্থীও 2001-এ। বেশ। এবং আমাকে বলা হয়েছিল, আমি যখন বলেছিলাম কোনো শর্ত নেই, মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুমি ঠিক করবে নাকি কি হবে না হবে, ওটা তো আমি ঠিক করে রেখেছি, তুমি শিয়ালদায় সোমেন মিত্রের বিরুদ্ধে প্রার্থী। আমি কাজও শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তারপরে কংগ্রেসের সঙ্গে জোট হয় এবং আমাকে বড়বাজারে চলে যেতে হয়। কিন্তু সেগুলো এই আজকে যে অভিলাষ অভিমানের তুমি কথা বললে, সেটার থেকে আসেনি। দীর্ঘদিন ধরে একদিন বিরাটি যাচ্ছি সিপিএম মিছিলের পাশ দিয়ে, একদিন বিটি রোড দিয়ে এটা বিজেপির মিছিলের পাশ দিয়ে পুলিশ গাড়িটাকে কোনো ইয়ে করে দিল। আমার গাড়িটাকে দেখে বা আমাকে বসা দেখে সেই স্লোগান তারস্বরে এই যে সমস্ত স্ক্যাম নিয়ে এবং যে সমস্ত দুর্নীতি নিয়ে, এগুলো আমাকে খুব ভারাক্রান্ত করছিল। আমি সিক হয়ে পড়ছিলাম, মানে অসুস্থতাও বোধ করেছি। বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, হ্যাঁ, এই সমস্ত বিষয় টিষয়গুলো দেখে। তারপরে এই সন্দেশখালি, তারপরে এই বকটুই, এগুলো তো হওয়ার কথা ছিল না। এগুলো কেন হবে? এই সন্দেশখালির ঘটনা বড় নাড়া দিয়েছে আমার মনে, যে কি বলছে মায়েরা, কি বলছে বোনেরা, কেন এমন হবে? এই সমস্ত দুর্বৃত্তদের মনে করলে তো 2 মিনিটে ঠান্ডা করে দেওয়া যায়। কেন করেনি, কেন করা হয়নি? কিন্তু তারপর এখানে প্রশ্ন থাকবে যে তুমি যে দুর্নীতির কথা বলছো, সারদা দুর্নীতি 2014, নারদা 2016, তারপরে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, পরের পর সিবিআই তদন্ত হয়েছে। তখন দলের মধ্যে তুমি বলেছো কিনা বকটুই, সন্দেশখালি, বিশেষ করে সন্দেশখালি যখন আন্দোলন চলছে, শেখ শাহজাহানকে 55 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দলের মধ্যে বা প্রেসকে, তুমি তো রেগুলার প্রেস মিট করেছো, তোমার ক্ষোভের কথা জানিয়েছো। খুব ভালো প্রশ্ন করেছো। এই যে আমি যে অপছন্দের তালিকা, তার তো একটা কারণ আছে কিছু। আমার মনে হয় অন্যতম কারণ হলো, অনেকগুলো কারণের একটা কারণ, আমি ঠোঁট কাটা, স্পষ্টবাদী। জিজ্ঞাসা করো যে দলে যে কজন, খুবই সেটা হাতে গোনা, মুসলিমেও, আমি ভবনে বসে, বিধানসভাতে বসে, যখন যখন আলোচনা হয়েছে আমাদের কলিগদের সঙ্গে, এই সমস্ত ঘটনাগুলো যে ঠিক হচ্ছে না, ঠিক নয়, সেগুলো আমি একবার নয়, একদিন নয়, ডেজ ইন ডেজ আউট আমি বলতাম যে এগুলো বন্ধ হওয়া দরকার, এগুলো হওয়া উচিত। কিন্তু ধরো তুমি সন্দেশখালি ইস্যুতেও যদি, যখন আমি যার জন্য একদিনের জন্য সন্দেশখালি আমি যাইনি, রোজ রাস্তায় নামছে, তখন যদি সমর্থন করতে, আজকে তুমি আরো জোর গলায় বলতে পারতে যে সন্দেশখালির মহিলাদের পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমি আমাকে এই সমস্ত নিশ্চয়ই কিছু রিপোর্টেড তো হতোই, যে তাপসরা এগুলো বলছে, নিজের ঘরে বসে হোক, বিধানসভাতে হোক, বা কেন্দ্রে হোক, বা ভবনে হোক, আমি বলতাম যাদের যাদের সঙ্গে আমার কলিগ। কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেস যখন এই মহিলাদের আন্দোলনকে সাজানো বলছে, তখন যদি মানুষের সামনে তোমার বক্তব্য রাখতে, আজকে তোমার বক্তব্য মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হতো, বিশ্বাসযোগ্য হতো। নিশ্চিতভাবে ঠিকই বলেছো তুমি। কিন্তু কখনো কখনো তুমি শুনে থেকে থাকবে, মুখপাত্রের কাজ করতে করতে বেশ কিছু জিনিসে আমি হালকাভাবে হলেও, না বহু জিনিসে তুমি ঢোক গিলে বলতে, এটা তো লোকে দেখেছে, বহু জিনিসের আমি হালকাভাবে আমি সেগুলোকে আমি সমর্থন করিনি, করতাম না, এবং সেগুলোকে আমি হালকাভাবে আমি বিরোধিতাও আমি করিনি, এ কথা কেউ বলতে পারবে। কিন্তু এই হালকা বিরোধিতার পাশে তুমি যদি প্রকাশ্যে একবারও বলতে, কোনো ইঙ্গিত দিতে মানুষের সামনে, রাজ্য জুড়ে একটা ইম্প্যাক্ট হতো। দল করলে জানো তো, এই জন্যই, সেই জন্যই তো আমি বলি, শোনো, সেই জন্যই তো এই চরম সিদ্ধান্তে আসতে হলো। দল করলে না অনেক কিছু
আর এই আমাদের দলে বলে না, বিভিন্ন দলেতেই যারা রয়েছেন ঠিক, আইদার তাদের ছেড়ে দিতে বাধ্যবাধকতা হয়, থাকে, দলীয় বাধ্যবাধকতা থাকে। কিন্তু আমি বলছি তুমি ওই সময়ই যদি আজকের সিদ্ধান্তটা নিতে, সিদ্ধান্ত আমি অনেকদিন আগেই নিয়েছি, নেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, অনেকদিন আগেই নিয়েছি, এবং সেগুলো যে জানে না আমার দলের কেউ সেটা নয়, অনেকেই জানে, অনেকে বুঝেওছে, তারা নিশ্চয়ই বলেছে। কিন্তু বিষয়টা হলো এইটা, এসব নিয়ে আলোচনা করা, কথা বলা, শোনা, বসার এই সমস্ত কোনো সুযোগ নেই তৃণমূলে, তো সেটা হয়ে ওঠেনি এই জন্যে, তো সেটাই হয়নি। এটাই করতে 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 তুমি মনে করো আমি এই বিভিন্ন এই যে সমস্ত স্ক্যাম বা দুর্নীতি এগুলো নিয়েও আমি বলেছি, কিন্তু বিষয় হলো যে দলের মধ্যেও কথা বলেছি, বিভিন্ন সময় বলেছি, নিশ্চয়ই আগামী দিনে তাদের যদি সেই সততাটা থাকে, সৎসাহস থাকে, নিশ্চয়ই তারা বলবে যে আমি অসত্য কিছু বলছি না বা অসত্য কোনো। কিন্তু তারপরে আমি বলছি যে ইস্তফার ক্ষেত্রে সন্দেশখালী অনেক বেটার অপশন হতো না দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু আমি দল ছেড়েছি, ইস্তফা দিয়েছি তা নয়, বিষয়টা দীর্ঘদিনের। তাহলে বলতে হয় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি রকম ধরনের মানুষ বা রাজনৈতিক ব্যক্তি, তুমি যদি আমাকে অ্যালাউ করো বলি কয়েকটা ঘটনা ডেফিনেটলি বলবো, কিন্তু আমি বলছি তার আগে আমি গত 48 ঘন্টা তোমার একাধিক বক্তব্য দেখেছি। তুমি একটা জিনিস এর আগেও বলেছো, অনেক সময় সাংবাদিকদের বলেছো, প্রকাশ্যেও কিছুটা ইঙ্গিত দিয়েছো যে দল বা দলনেত্রী তোমার বাড়িতে যখন রেট চলেছে তারপরে 50 দিন, 51 দিন, 53 দিন তুমি দিনও গুনেছো, তুমি বারবার বলেছো দল বা দলনেত্রী তোমার পাশে দাঁড়াননি। এটা কিন্তু ঘটনা। কিন্তু আমি বলছি যে তোমার বাড়িতে হানা কে দিল? ইডি হানা দিল। তুমি বহুবার নিজে অন ক্যামেরা এবিপি আনন্দেও বলেছো যে এজেন্সি চালায় কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চালান না। তো যারা হানা দিল শোনা যাচ্ছে তুমি তাদের দলে যাচ্ছ, সেটা যাচ্ছ কি করে? এইখানেই প্রশ্ন উঠছে। তৃণমূলও বলতে শুরু করেছে যে তাপস রায় আসলে ইডির ভয় তৃণমূল ছাড়ল। আচ্ছা, যারা এই কথা বলছে তাদের কাছে আমার বলা, থ্রু ইউ বা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে, এই ব্যাপারে নয়, আমার 52 বছরের রাজনৈতিক জীবনে যদি কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত থেকে থাকি তাহলে ফার্স্ট ট্র্যাক নয়, ফার্স্টেস্ট ট্র্যাকে কোর্টে যেন আমার বিচার করে আমার শাস্তি হয়। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে পরে যেন আমাকে এই যে দুর্নীতি, চাকরি নিয়োগ দুর্নীতি এবং যে পিএমএলএ, তার থেকে যেন যত শীঘ্র সম্ভব এই ফার্স্টেস্ট ট্র্যাক কোর্ট থেকে আমাকে যেন এবং আমার পরিবারকে এই অবমাননাকর, অমর্যাদাকর পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হয়। এবার যারা যেটা করার তারা সেটা করে, যেটা করার করুন, শাস্তি দিন বা মুক্তি দিন। বিষয়টা হলো যে এই যে ডিডি আর সিআইডি এদের ইনফরমার থাকে, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইনফরমারের কাজ করেছে। ওকে আমি বলেছিলাম কালিমালিপ্ত, জেল খাটা আসামি, এবং এটা ঘটনা, এগুলো বলেছিলাম, তোমাদের মনে আছে। তো সুতরাং আমাকে আমার দল, তৃণমূলের পুরনো দলের একজন দুজন নয়, 45 থেকে 50 জন আমার কলিগ, এমপি রাজ্যসভা রা, এমপি লোকসভা রা, এমএলএ রা, মন্ত্রিসভার সদস্যরা, ছোট বড় দলের পদাধিকারী এবং কর্মীরা, তারা সকলে আমাকে বলেছে, এবং আমিও বিভিন্ন সূত্র থেকে যে খবর পেয়েছি যে এটার পেছনে সুদীপ ব্যানার্জি। আমি সাবস্ট্যান্সিয়েট করব, শুধু বলেই দিলেই হলো নাকি, আমি সাবস্ট্যান্সিয়েট করব। এবং কি, যেহেতু 60-70টা মিউনিসিপ্যালিটিতে এই নিয়োগ দুর্নীতি হয়েছে, যেহেতু বরানগর রয়েছে, এইটাকে তিনি তার একটা ব্যক্তিগত সক্ষতা, সেটাকে সকলেই জানে, সেই সক্ষতাটাকে কাজে লাগিয়ে এই ঘটনাটা ঘটানো। বেশ, তুমি বলছো সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে তার ব্যক্তিগত, না আমি বলছি ইডির সঙ্গে হতে পারে, ইডির সঙ্গে হতে পারে, আমি তো বলি ইডি সিবিআই ইনফরমার, একই ব্যাপার, ইডি সিবিআই ইনফরমার, ইডি সিবিআই ইনফরমার, তার দ্বারা প্রভাবিত হয়ে ইডি তোমার বাড়িতে হানা দিল, আর সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যারা, তাপস রায় সেই দলে যায় কি করে? সব থেকে বড় প্রশ্ন তো তাপস রায়। আমি একটা কথা বলি, আজকে এখানে মনে করো স্টেট গভর্নমেন্ট রয়েছে, সমস্ত ঘটনা যা ঘটছে ইডি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। আমি বলছি আজকে যদি এখানে ডিডি, লালবাজার ডিডি বা বেঙ্গল সিআইডি যা কিছু করে ধরপাকড়, এটা সেটা ওটা সমস্ত, তার সবকটার পেছনে কি হোম সেক্রেটারি বা হোম মিনিস্টার? না,
কিছু কিছু জিনিস ওদের ছেড়ে দেওয়া লোক থাকে, বা ওরা কারো থেকে ফিডব্যাক নেয়, সেই ছেড়ে দেওয়া লোক ফিডব্যাক থেকেও তারা সেই সমস্ত সন্ধান করে, কাজ করে, ধরে, অ্যারেস্ট করে। আমি বলছি লেটস এগ্রি টু ডিসএগ্রি, মানে তাপস রায় একটা উজ্জ্বল এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বাড়িতে এর আগে দীর্ঘদিন সে সিপিএম এর বিরুদ্ধে লড়েছে, বিরোধী রাজনীতি করেছে, কার্যত সারা জীবন বিরোধী রাজনীতি করেছে, একটা 12.5 বছরের অংশ বাদ দিলে। তার বাড়িতে ইডি ঢুকছে, সেখানে মাথা কেউ জানে না, শুধুমাত্র সোর্স ইনফরমেশন থেকে অনেক সময় হয় তাপস রায়ের বাড়ি ঢুকে গেল। সেটাই তো আমি বলছি, আমি আবারও বলছি, আই রিপিট, আমার বাড়িতে ইডি কেন? তো সেই প্রশ্ন তো তোমার কেন্দ্রীয় সরকারকে বা ইডিকেও করা উচিত। সেটা যদি কোনোদিন সুযোগ হয় আমি করব, এবং যাতে এইরকম আমার মতন মানুষকে যাতে হ্যারাস্ট হতে না হয়, হয়রানি হতে না হয়, যাতে জেনুইন যাদের বাড়িতে ইডি, সিবিআই, আইটি যায়, আমি চেষ্টা করব, অনুরোধ করব। তাহলে কি আমি বুঝবো যে সেই প্রশ্ন করার জন্যই তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল? না, একেবারে না। আমি বলছি, শোনো, এই যে তুমি বললে সুদীপ ব্যানার্জির ব্যাপার, আমার বাড়িতে কবে হলো ঘটনাটা? 12ই জানুয়ারি। একদম ফ্ল্যাশব্যাকে গেলাম। ললিত ঝা একটা ঘটনা ঘটালো না পার্লামেন্টে, একদম এই কদিন আগেও আমাকে কিছু বলার আগে যেন একটু চিন্তা ভাবনা করে বলে, তা নাহলে আমিও আজ না হলে কাল, কাল না হলে পরশু, আমারও তো বলার অনেক কিছু আছে। মানে তুমিও ছেড়ে কথা বলবে? আমিও ছেড়ে কথা বলবো না, কেন বলবো? আমাকে যদি অন্যায়ভাবে কেউ আক্রমণ করে আমি ছেড়ে দেবো? ছেড়ে কথা বলার মানুষ? আচ্ছা, আক্রমণের কথায় তোমার দল বলছে যে তৃণমূলে ইতিমধ্যেই অন ক্যামেরা বলা শুরু হয়ে গেছে যে ইডি তোমার বাড়িতে হানা দিয়ে নির্ঘাত কিছু তথ্য প্রমাণ উদ্ধার করেছে, সেই কারণে তাপস রায় ভয়ে বিজেপিতে যাচ্ছে, মানে বিজেপির ওয়াশিং মেশিনে ঢোকার বাধ্যবাধকতা আছে, ঠিক যেমন অজিত পাওয়ার বা অশোক চৌহানের ক্ষেত্রে বলা হয়। আমি বলছি, কেন অত বড় বড় মানুষের সঙ্গে আমার তুলনা করছো? আমি বলছি আমার বাড়িতে ইডি গিয়ে আমার মোবাইলটা ছাড়া আমার কি পেয়েছে, কি পেয়েছে? এই জন্য বলছি তোমার রাজনৈতিক ক্যারিয়ার 50 বছরের বেশি, আমি বলছি ওদের থেকে খুব কম নয়। আরে 72 থেকে 77 একদম অনেকের মিশা হয়েছিল, অনেকে পুলিশ অ্যারেস্ট করতো। মানুদা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে আমার বাড়িতে কিন্তু মুচিপাড়া পুলিশ হোক, মানে যে থানার আন্ডারে আমি থাকি, বা লালবাজারের ডিডি হোক, পা রাখিনি। 34 বছর সিপিএম এর শাসন, দৌড় লড়াই হয়েছে, গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে সিপিএম এর সঙ্গে। আমার ছাত্র, যুব কংগ্রেস নেতা হিসাবে, পরবর্তীকালে তৃণমূলের নেতা হিসাবে কোনো দিন আমার বাড়িতে সিআইডি, ডিডি বা লোকাল পুলিশ আসেনি। এবং এমনকি এই যে 12.5 বছরও এই যে তৃণমূলের আমলে এমন কোনো কাজ করিনি তো, কেন আমার বাড়িতে পুলিশ আসে? পুলিশ আসতে গেলে তো সে ঘটনা ঘটতে হয়। তার জন্যই তো আমরা কেন অন্যান্য রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক দল সকলে সেটা আশ্চর্য হয়েছে এবং বলেছে, এবং তাই তো আমি বলছি যে কিন্তু তাপসদা, তোমার কথা অনুযায়ী সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে ইডি, তাহলে আমায় ধরে নিতে হবে যে তৃণমূল যা বলছে যে পুলিশ নিরপেক্ষ, ইডি প্রতিহিংসা পরায়ণ। আরে ইডি বা সিবিআই বা আইটি, এই সংস্থাগুলো তারা তো তাদের কাজ করবে, সঠিক কাজ করবে, কিন্তু আমি বলছি যাতে আগামী দিনে যেমন আমার সেই ঘটনা ঘটার পর, তারপর তো আজও পর্যন্ত আমাকে ইডি কোনো কাগজপত্র কোনো কিছু দেয়নি। এবার আমাকে সেই উদ্যোগ নিতে হবে, আমি উকিল টুকিল যা করার আমি করছি সমস্ত কিছু, সে অনেকদিন আগে থেকে। তোমার বিরোধীরা বলবে এই উদ্যোগের পার্টি হচ্ছে বিজেপিতে জয়েন করা, যাতে ইডি আর না ঘাটায়। না, ইডি আমাকে ঘাটানোর কিছু থাকলে তো, আমি তো আবারও বলছি যে সুমন, তোমাকেও বলছি, ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তুমিও যদি দেখো যে আমি কোনো অন্যায় বা কোনো নিয়োগ, কোনো দুর্নীতিতে, কোনো স্ক্যামে জড়িত, ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী যেন আমার শাস্তি হয়। আর যদি তা না হই, এটাও আমি তোমাকে উইথ ফোল্ডেড হ্যান্ড আই উড আর্জ আপন ইউ যে যেন আমার এবং আমার পরিবারকে যেন এই যে অমর্যাদাকর পরিস্থিতি থেকে যেন মুক্তি দেওয়া। একদম ঠিকই। তারপর আমি শুধু যোগ করি, যেহেতু তুমি আমার কথা বললে, যে আমি মনে করি না যে এই গোয়েন্দা এজেন্সিগুলো, সেটা রাজ্যের হতে পারে বা কেন্দ্রের হতে পারে, তারা নিজের মতো করে ইনভেস্টিগেশন চালায় আর পলিটিক্যাল বসেরা কিছু জানে না, এই তত্ত্বে আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। সেটা কেন্দ্রের, তবে আমি তোমাকে বলছি, শোনো, আমার বাড়িতে ইডি পাঠানোর পেছনে কেন্দ্রীয় মন্ত্রক, বিজেপি বা বিজেপির কোন রাজ্য নেতা এর সঙ্গে যুক্ত নয়। এই তো আরো মারাত্মক কথা। সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি ইডি নিয়ন্ত্রণ করতে পারে, বলো না, সেটিং এর তত্ত্ব তো আরো ক্লিয়ার 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ যে তৃণমূল এবং বিজেপি সেটিং। আমাকে বলছি ললিত ঝা
এই ঘটনাটা ঘটার পর হ্যাঁ বিজেপি আমার প্রতিপক্ষ, হ্যাঁ তো বিজেপি তো তারা যা করার করেছে, হ্যাঁ। ঠিক করেছে, বেশ করেছে, যে তাপস রায়ের সঙ্গে ললিত ঝার ছবি। কিন্তু সেই ছবি ভাইরাল করলো কারা? সুদীপ ব্যানার্জি এবং নয়নার ব্যানার্জির দুজন ঘনিষ্ঠ সহযোগীরা। এবং সেটা আমাকে এসে সুরেন্দ্রনাথ কলেজের ছেলেরা মেয়েরা 49, 50, 40, 48-এর ছেলেরা মেয়েরা সব দেখালো। তখন আমি বললাম, আমি তো যা করার করেছি, ওরাও বলেছে, আমিও বলেছি, তারপর তো আর কিছু নেই, যা পারে এরা করুক। কিন্তু সেটা করছে, ভাইরাল করছে তৃণমূলের পদাধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের মধ্য কলকাতার পদাধিকারী, তারা করছে। গেল 1। 2 হচ্ছে 12 তারিখ আমার বাড়িতে ইডি রেড হলো। 2, 4 এবং 7, 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ আমার বাড়িতে লোক এলো, দলের লোক, ভালোবাসে তারা, যাতায়াত আছে সুদীপ ব্যানার্জির বাড়িতে, বলছে সে চাঁদের হাট সাজিয়ে, বলছে 2 তারিখে, 4 তারিখে, 7 তারিখে 3 দিন তাছাড়াও বলেছে কিনা জানি না, 3 দিন আমার বাড়িতে এসে রিপোর্ট করে গেছে তৃণমূলের কর্মীরা, পদাধিকারীরা, কি তাপসদা সাবধানী থেকো। আমি তাদের না বকাবকি করে দিলাম, কি জন্যে? তোমার বাড়িতে ইডি রেড হবে। আগে থেকে তোমায় বলা হয়েছিল? এটা আমাকে আগে থেকে বলেছে, শুধু না, আমি 12 তারিখের আগে অনেককে বলেছি, এবং সেটা কুণাল ঘোষ বোধহয় বলেওছে কোনো যা চ্যানেলেতে 3-4 দিন আগে। আমি না তাপস, আমি বলছি তো পুরো জিনিসটা আমি যদি একটা বৃত্ত আঁকি, সেটা হচ্ছে কুণাল ঘোষ বলছেন যে, একেবারে অন ক্যামেরা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীও বিজেপি প্রার্থী হবেন। তুমি আজকে বলছো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এতটা প্রভাবশালী যে ইডিকে তোমার বাড়িতে পাঠাচ্ছেন, তাহলে তো আবার সেই ঘুরে ফিরে সেটিং এর তথ্য। শোনো না, 2, 4, 7 3 দিন বললো, 3 দিন বললো, আমার বাড়িতে এসে লোক জানিয়ে গেল, সকালবেলা এসে, অধিক রাত্রে এসে আমায় সাবধান করে গেল, বোকা খেলো তারা। তারপরে তাদের বলেছি, সত্যি রে, তোরা ঠিকই বলেছিলিস রে, 12 তারিখে ঘুমোচ্ছি ওই কনকনে ঠান্ডায়, পরিবার নিয়ে, কন্যা, স্ত্রী, আমরা সব ঘুমোচ্ছি, জানিও না কারা এসছে, কেন এসছে। আমি দরজাটা আমিই খুললাম ওই কনকনে ঠান্ডা থেকে উঠে, বলছে আমরা ইডি থেকে এসছি, এই সামান নিয়ে আপনার বাড়ি করব। আমি তো বসেই ছিলাম, আমার স্ত্রীও বসেছিল, মেয়ে, ঘরগুলো এবং আমার ড্রয়িং আর যা যা থাকে, নিচের অফিস, সমস্ত কিছু তারা যা করার করলো। দাদা, এইখানে আমার প্রশ্ন থাকবে, সেটিং তো একজন ব্যক্তির সঙ্গে হয় না, দুটো পক্ষের সঙ্গে হয়। তাহলে তো একই রকমভাবে এই ঘটনা, তুমি যেটা বলছো যে সম্পূর্ণ অন্যায়ভাবে ঘটা এই ঘটনা, তার জন্য তৃণমূল বা সুদীপ বন্দ্যোপাধ্যায় যতটা দায়ী, তুমি বলছো ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায় দায়ী, আমি ধরে নিলাম, তা একই রকমভাবে দায়ী হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রে যারা সরকার চালাচ্ছে। সেটা আমি যদি কোনোদিন সুযোগ পাই, আমি নিশ্চিতভাবে এই কথাটা তাদেরও বলবো যে আমি যদি স্ক্যামে থেকে থাকি, আমার যেন সাজা হয়। আমি যদি না, কিন্তু আজকে তুমি তৃণমূল ছেড়ে যদি বিজেপিতে যাও, সেই একই রকম ভাবে সেটিং এ দুষ্ট আরেকটা জলে যাবে। কথা বলছি, আমার দল যখন 12 তারিখে সন্ধ্যের পর ওরা চলে গেল, আমি যেমন কি হয়েছিল বলে সঙ্গে সঙ্গে আমি সাংসদ সৌগত রায়কে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসিস এবং যারা ওই রিক্রুটিং কমিটিতে ছিল, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আরও 2 জন, সবাইকে তো ডেকে পাঠালাম আমার বাড়িতে। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি? এবং আমি চেয়েছিলাম যে ওরাও পৌরসভার তরফ থেকে এবং সাংসদ হিসাবে দেবে, সে কথা আমি বলেছিলাম মিটিংয়ে। আমি আমার আক্ষেপ এবং অভিমান ঝরে পড়েছিল আমার লাস্ট কর্মী মিটিংয়ে, যে সৌগতদা তুমি একটা বললেন না কিছু, কিন্তু সৌগত আমাকে দিল্লি যাওয়ার আগে বলে, অধিবেশনে যাচ্ছি আমি, তোর ব্যাপারটা কিন্তু এই লোকসভায় তোলার মতন আমি পার্লামেন্টে তুলব। কি আমার হলো, আমি লোকসভায় শুরু হওয়ার আগের দিন উনি যখন দিল্লি গেলেন, আমি ফোন করে বলে দিলাম যে না, তুমি তুলো না। তারপরে উনি কিন্তু আর কোনো উত্তর সেটা আমার দিতে পারেননি। আমি তখন সামাপ করতে বললাম, পরে শুনেছি উনি ঘনিষ্ঠ মহলে অনেককে বলেছেন যে আমি কি করে এটার বিরোধিতা করব, আমার তো নারদ নিয়ে আমার পেছনে তাহলে ওরা পড়ে যাবে। যাই হোক, বেশ, সৌগত রায় এই মুহূর্তে তুমি ছাড়ার পর বলছেন যে তুমি ছাড়লে কিছু যাবে আসবে না, কি বলেছেন সৌগত রায় দেখাবো আপনাদের। দল সবই সামলে নেবে, দল তো একটা সমষ্টি, ব্যক্তি নয়। ব্যক্তি যখন থাকবে, যতক্ষণ থাকবে ঠিক আছে, চলে গেলে আর কি করে, যাওয়াটাকে কি বলবো।
দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যজনক, কিন্তু দল সামলে নেবে। না না, উনি দল করেন, হ্যাঁ, দলে করলে এটা বলতে হবে। এখনও ওনার নমিনেশনটা পাবে কি পাবে না দোদুল্যমান, সুতরাং বলতে হবে। কিন্তু এটা যাই উনি বলুন, আমি হলফ করে বলতে পারি, বরানগরের মানুষ, বরানগরের তৃণমূল কর্মীরা, বরানগরের জনপ্রতিনিধিরা মানে কাউন্সিলররা এবং সাংসদ সকলে জানে যে আমি ওনার জন্যে কি করেছি আর কি করিনি। আমি সমস্ত ইলেকশনে ওনাকে বলতাম তোমাকে বরানগর দেখতে হবে না, অন্য কেন্দ্রে যাও। এবং সেটা শুধু লোকসভা নির্বাচনে না, আমার বিধানসভা নির্বাচনে তাই বলতাম, তুমি অন্য বিধানসভাগুলো করো। আমি অন্য পুরসভার নির্বাচনগুলোতে বলতাম ওনার অনেকগুলো পুরসভা, সেটা করো। আজকে উনি বলছেন এটা আমার জন্য খুবই কষ্টের এবং যন্ত্রণার, কিন্তু উনি বলেছিলেন পার্লামেন্টে তুলবেন, কিন্তু একটা বয়ান দেননি। তারপর এখানে আমি পরের প্রশ্নে আসি। তুমি চিরকাল সুনীল গাভাস্কারের ভীষণ ফ্যান, তোমার আগের বাড়িতে অফিসে, এখনকার বাড়িতে অফিসে, সব জায়গায় সুনীল গাভাস্কারের সঙ্গে তোমার একটা ছবি রাখা আছে। তো সানি গাভাস্কারের ইউএসপি ছিল টাইমিং। অনেকে বলেন আমার সামনে যিনি বসে আছেন তার ফ্যান, তারও নাকি ইউএসপি টাইমিং, অর্থাৎ ঠিক লোকসভা ভোটের মুখে তাপস রায়ের মনে হলো তিনি দলে অসম্মানিত, অপমানিত, অবহেলিত। গাভাস্কারের মতো টাইমিং না, গাভাস্কার তো আমার একেবারে আমার জীবনের সেরা ক্রিকেটার সর্বকালের, যতদিন বাঁচবো। তোমার নতুন ফ্ল্যাট, অফিস, সব জায়গায় সেই ছবি আছে এখনো। যে গাভাস্কার আমার শ্রেষ্ঠ খেলোয়াড়, আর মানুষ হিসাবে আমি ওকে খুব ভালোবাসি। তার কারণ হলো যে ওর ঘাড় ধাক্কাটা কেউ দিতে পারিনি সিলেক্টররা। আমিও নবীন প্রবীণ প্রশ্নে দলেতে নবীনদের পক্ষে ছিলাম, আমি প্রবীণদের পক্ষে ছিলাম না, এবং আমি ডিক্লেয়ার করেছিলাম যে বেশি দিন রাজনীতি করব না, কারণ গাভাস্কার হব। হ্যাঁ, এটা আমি আলাদা করে আসবো, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু যে এই লোকসভা ভোটে আচ্ছা মোমেন্টামটা আচ্ছা মোমেন্টাম এখনই কেন? এই যে 10 দিন আগে যারাই দল ছেড়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন সময় দল ছেড়েছিল? পার্লামেন্ট ইলেকশনের সময় না? সৌগত রায় কতবার দল ছেড়েছে, এবং সেগুলো কোন কোন সময়? চরণ সিং মন্ত্রিসভার 3 মাসের সদস্য ছিলেন। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়, এই কালকের আগেও যার দলের আমি কর্মী ছিলাম, সহকর্মী ছিলাম, তিনি কখন দল ছেড়েছিলেন? এআইসিসি প্লেনারি মোমেন্টাম। আজকে জগজীবন রাম 36-37 বছর টানা মন্ত্রী কেউ ছিলেন না, কবে ছেড়েছিলেন? 46 সাল থেকে যদি তুমি ধরো মন্ত্রী, 77-এর ঠিক অন দ্য ইভ অফ পার্লামেন্ট ইলেকশন। সুতরাং ছাড়া ধরা এটা কিন্তু মোমেন্টামের উপর নির্ভর করে। হ্যাঁ, 2021-এর আগে আমরা দেখেছি যে লাইন দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, তৃণমূল গ্রহণ করেছে, আবার ভোট হয়ে গেলে তারা লাইন দিয়েই অনেকে ফেরত এসছে, ভালো কথা। কিন্তু আমি এটা বলবো যে উচিত ছিল, এই নিয়েও আমি বলেছি, উচিত ছিল তাদের এমএলএশিপ পেন্ডিং কেসেস ছেড়ে দেওয়া, যেমন আমি ছেড়ে দিয়েছি। তাদেরও উচিত ছিল যে ছাড়িয়ে নেওয়া, আর যারা এসেছেন তাদের উচিত ছিল ছেড়ে নেওয়া। তার মানে তাপসদা তুমিও বলছো সচেতনভাবে এই মোমেন্টামটা ব্যবহার করতে তুমি এখন ছেড়েছো, সন্দেশখালী বা বকটুই বা দুর্নীতির সময়। একদম, এগুলোকে কিউমুলেটিভ এফেক্ট, একটা ঘটনাতেই তো তোমার স্পার্ক করে না, বিভিন্ন ঘটনা বিভিন্ন দিন হতে 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 তারপরে মনে করো অসম্মান, অমর্যাদা, অবমাননা, তারপরে তোমার হচ্ছে গিয়ে অবহেলা, এই সব কি আর কি সমস্ত কিউমুলেটিভ এফেক্ট আর কি। বেশ, আমি আবার অভিমানের কথায় আসি। এটা ঠিক যে তোমার বাড়িতে ইডি হানার দিন আমার মতো বঙ্গ রাজনীতির সামান্য পর্যবেক্ষকরা এটা বিরল অভিজ্ঞতা আমাদের হলো যে বিরোধী দলগুলো যারা প্রায়ই ভুলে যায় যে ইনোসেন্ট টিল ফাউন্ড গিল্টি, তারা সবাই এক বাক্যে তোমার পাশে দাঁড়ালো। কার্যত তাপসদা দলমত নির্বিশেষে ইডি হানা নিয়ে প্রশ্ন তুললো, এমনকি বিজেপি নেতারাও। এই ঘটনায় আমাদের অনুষ্ঠান অবধি করতে হয়েছিল এই অভূতপূর্ব ঐক্য নিয়ে। কিন্তু তুমি বলছো যে তোমার বিপদের দিনে তোমার নিজের দলনেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো কলই পাওনি। আমি প্রথমেই এই সুযোগ তুমি আমায় দিলে, প্রণাম জানাই প্রতিটি রাজনৈতিক দলকে। সেদিন আমি তো দেখিনি, তখন তো রেড চলছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফের এক বা একাধিক পদাধিকারী, নেতা, মুখপাত্র, এরা সেদিনকে আমাদের পরিবার যখন বিধ্বস্ত, সেদিন আমার
পাশে এবং আমার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি কৃতজ্ঞ থাকব। তাহলে তুমি সেদিন দেখোনি, আজকে দেখো। 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই আবাসনে তাপস রায় থাকেন, একদম ওপরের তলার ফ্ল্যাটে তাপস রায় থাকেন, নিচের তলায় তাপস রায়ের অফিস। সেখানেও আজকে দিনভর ইডি তল্লাশি, কিন্তু এখানে এই তল্লাশির একটা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেল সব দলের ক্ষেত্রে একটু অন্যরকম। কোনো ভোটারকে ভরসা জোগাতে পারে, কিন্তু তাপস রায় দুর্নীতিতে যুক্ত কিনা এটা নিয়ে তার বিরোধীদের কণ্ঠে অনেক দিন পরে এ রাজ্যে কিন্তু অন্য সুর শোনা গেল। ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে অতীতে কোনোদিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি। আমি কাউকে কাউকে বিশ্বাস করতাম, হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এমন কিছু না বেরোয় যে সেই বিশ্বাসটাও টলে যায়। তাপস রায় চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। ব্যক্তি তন্ময় ভট্টাচার্য হিসাবে আমিও তাপস রায়কে একটু অন্য ধরনের মানুষ হিসাবেই চিনতাম এবং চিনতে আগ্রহী। আমি খুশি হব যদি তদন্ত চলুক, কিন্তু যদি তদন্ত শেষে তাপস রায় জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চ্যাটার্জির সমকক্ষ না হন, আমি খুশি হব। তাপস রায় তৃণমূল হবার আগে ছাত্র পরিষদের নেতা ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন, অনেক দিনের এমএলএ, তৃণমূলের এমএলএ। ও অপরাধ করেনি এটা ভাবলে আমি খুশি হব। তাপস, এই তালিকা দীর্ঘ, অর্থাৎ তুমি বলছো যে এরা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে অন ক্যামেরা যেভাবে তোমার পাশে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়েছিলেন, তোমার নিজের দল দাঁড়ায়নি? আমি তোমাকে বলি এটা খুব কষ্টের, বেদনার, কিন্তু আমাকে বলতেই হবে। 52 দিনের মাথায় তো আমি ইস্তফা দিয়েছি, আর 49 দিনের মাথায় আমি 1 তারিখে ওই সমস্ত অন্যান্যগুলো এমএলএ থেকে 52। এটা অদ্ভুত একটা ব্যাপার। আমার পরিবারের পাশে বা আমার পাশে যখন আমি দেখি যে অন্যান্য বিষয়, এটা ভালো, সহকর্মীদের পাশে প্রেস কনফারেন্স করা হয়, বলা হয়, ইয়ে করা হয়, আমিও দেখলাম যে ববির বাড়িতে হয়েছিল, সেখানেও রান্নাঘরে আমাদেরও একটা রান্নাঘর আছে, আমারও একটা স্ত্রী আছে, আমারও একটা মেয়ে আছে। একটা ফোন আশা করব না? বা আমার পরিবার, মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফোন করবে আমার স্ত্রীকে বা আমার মেয়েকে, আমাকে ডাকবে, কাউকে দিয়ে ডাকিয়ে পাঠানো। একটা অদ্ভুত একটা বলছে, কেউ নাকি বলেছে যে ফোন পাইনি। আমার একটা ল্যান্ডলাইন আছে, আমার আরেকটা ফোন আছে। আরেকটা কথা হলো, আজকের যুগে এসব আষাঢ়ে গল্প বললে হবে? যদি কেউ কারোর সঙ্গে কথা বলতে চায়, লোক পাঠিয়ে ফোন তো লোক তো পাঠানো হলো আমার সঙ্গে কথা বলার জন্য, তো বেশ কয়েকজন মন্ত্রীকে, অনেক পদাধিকারীকে তো পাঠানো হলো, তো আমাকে ডাকার জন্যে। আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে চান, তো সিপিএসে কথা বলাবে, ডিসিএসে কথা বলাবে, ওসিএসে কথা বলাবে। তো এইটা আশা করেছিলাম আমি যে আমাকে ডেকে নেবেন। আর আমার স্ত্রী বা মেয়ে যারা ট্রমাটাইজ, কোনোদিন তো সব দেখেনি, ভারী বুট এরকম 12 ঘন্টা ধরে দাপিয়ে বেড়াচ্ছে ছাদে, নিচে, ঘরে, দরজায়, এবং অবাকই হয়ে গেছে, এবং মাঝে মাঝে আমার দিকে ফ্যাল করে তাকাচ্ছে তারা। আর ছেলেটা বিদেশে রয়েছে, তো সুতরাং আমিও তো নিজেই বুঝে উঠতে পারছি না, আর ওদের আমি কি বোঝাবো। তো এইটা কিন্তু দলের কাছ থেকে আমি আশা করেছিলাম, কিন্তু আমি দেখলাম 1 মাস, 1.5 মাস অধুন, কারণ তো 49 দিন, 50 দিন, 52 দিন, না, আমি কোনো ডাকও পাইনি। এই ব্যাপার নিয়ে আমাকে, আমার সঙ্গে অবশ্য মাঝে এই ঘটনা ঘটার কয়েকদিন অন্তর আর কি, এই 15 দিন অন্তর এবং 3 সপ্তাহ 2 বার অভিষেকের কথা হয়েছিল। আচ্ছা, বেশ, কিন্তু সামনাসামনি কোনো কথা হয়। বেশ, আমি এইখানে আমার কাছে কিন্তু কথা হলো, ও তো আমাদের ছোট, কারণ ব্যাপারটা তো তুমি বলছো অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেননি। আমি এখানে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে তোমার বাড়ির ইডি হানার পর প্রায় 50 দিন পর, যখন মানে রাজনৈতিক মহলে জল্পনা তোমার দল ছাড়া নিয়ে, তখন এই তথ্য কি ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার নয় 2বার তোমার ফোন করেন, কিন্তু 2বারই তুমি ফোন ধরোনি? মধুর প্রতিশোধ। তারপর সেচমন্ত্রী পার্থ ভৌমিককে তোমার বাড়িতে পাঠানো হয়, তারপর যেদিন তুমি দল ছাড়বে সকালে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসুকে আমি বলছি এটা হচ্ছে, শোনো, এটা যখন আমি খবর পেলাম, আমাকে কেউ বললো যে ব্রিগেড হচ্ছে। আমি যেমন সন্দেশখালিতেও যাইনি, আমি ব্রিগেডেরও প্রস্তুতি কোনো মিটিংয়েতে যাইনি, এবং আমাকে কয়েকজন বলল যে ওইটার যেমন দায়িত্ব বরাবর আমি পাই, সে 21শে জুলাই হোক, 28শে আগস্ট হোক, বা এই দিল্লিতে যে ধর্ণা হলো, এই ইন্ডোর এবং ক্ষুদিরাম
3-4 দিন ধরে ওখানে পড়ে থাকো। হ্যাঁ, পড়ে থাকি, রাত জাগি, খাওয়া দাওয়া ইত্যাদি, থাকানো সমস্ত। তো তখন আমাকে কয়েকজন বলল যে তোমার তো এরকম খোঁজ হচ্ছে, তোমাকে ওই দায়িত্ব নেবে। তখন আমি বললাম ওদের, না রে, আর লাভ নেই, আমি এবার ওই দায়িত্ব, কোনো দায়িত্ব নেব না। তো সেই জন্যেই এই ফোন যে দুটো এসছিল, দুদিনই এসছিল, 50 দিন এবং 51 দিনের মাথায়, এবং সত্যি আমি ফোন দুটো ধরিনি। আচ্ছা, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন। আমি যদি তাপস এইভাবে দেখি যে দলীয় সমীকরণে তুমি হচ্ছে নবীনপন্থী, মানে সোজা কথায় অভিষেকপন্থী। না না, আমি কোনো, এইটা হতেই পারে না। এটা যদি কেউ বলে বা যদি করে, আমি জানি না, আমি কোনো পন্থী হতে যাব কেন? আমি করি তৃণমূল কংগ্রেস। তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি তো এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসে আসা। অভিষেক কে? অভিষেক হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো এবং নবীন প্রজন্মের একজন, একদম। এছাড়া, এবং আমি ঘটনা, আমি সবসময় ইয়াংদের পক্ষে ছিলাম, আজও ইয়াংদের পক্ষে, আগামী দিনেও আমি ইয়াংদের পক্ষে থাকব। একদম সেই কারণে তাপসদা আমার এই প্রশ্নটা ছিল, কেন তোমায় অভিষেকপন্থী বললাম। ঠিক যেরকম পার্থ ভৌমিক বা ব্রাত্য বসু বা কুণাল ঘোষ, তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছো, সরবে সমর্থন করেছো। যেমন কোট আনকোট যে বর্ষিয়ান রাজনীতিবিদদের ভোটে দাঁড়ানো উচিত নয়, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব, একাধিকবার তিনি বলেছেন, পাবলিকলি বলেছেন, তুমি তার সরব সমর্থক। তোমার বহু কথা শুনে মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত তুমি দলের মধ্যে তোমার মতো করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছো। কোনো জিনিস যদি ঠিক হয়, ভালো হয়, সেটা যারই হোক, বড়র হতে পারে, ছোটর হতে পারে, আমার যদি সেটা মনে ধরে, সমর্থন তো করবোই। এবং আমি বলছি যে আগামী দিনেও আমি যেখানেই থাকি না কেন, সেখানেও আমি নবীনদের পক্ষেই থাকবো। কারণ আমি মনে করি একটা বয়সের পর রাজনীতিতে থাকা উচিত না। সেটা কত, বয়সটা কত, সেটা বয়সের, সেটা একটা তো সীমারেখা থাকবে। সবটা তো সানি গাভাস্কারের সচেতনতার 70 হতে পারে, 72 হতে পারে, 75 হতে পারে, তার বেশি হওয়াটা ঠিক নয়। তার কারণ শরীর, ব্রেন, মানসিকতা, স্লথ গতি, এগুলো এসে গেলে আর তারপরে আর দলের কাজ, মানুষের কাজ করা যায় না। তারপর এই মুহূর্তে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার 73 বছর বয়স। এক্সেপশনাল বিকজ অফ হিজ হেলথ। প্রত্যেকেই ক্ষমতায় থাকলে সবাই ব্যতিক্রমী ভাবতে পারে, মানে এক্স ওয়াই জেড সবাই বলতে পারে উনি পেরেছেন, আমি কেন পারবো না। হচ্ছে এক্সেপশন। এক্সেপশন তো থাকতেই পারে, সব ক্ষেত্রেই তো এক্সেপশন থাকে। এই যে ফুটবল, কেউ তো বেশি দিন পর্যন্ত খেলে, ক্রিকেট কেউ তো বেশি দিন পর্যন্ত খেলে, কিন্তু সকলে কি পারে? মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সেপশনাল মানবে? সেটা আগামী দিন, ওর তো বয়স বেশি না, আমরা এক বয়সী, সমবয়সী, তো সুতরাং সেটা আগামী দিন ঠিক করবে। আগামী দিনে উনি এক্সেপশন হতে পারেন, না হওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু সাধারণভাবে তো একটা সবসময় থাকবে যে অনেক মানুষ 60-এ রিটায়ারমেন্ট, আগে 58 ছিল, তারপরে 60-এ। এখন কথা হলো যে অনেক মানুষ তো তার আগেই জবুথবু হয়ে যায়, আবার তারপরেও অনেক মানুষ চনমনে থাকে, কিন্তু সেটা তো একাধজন, সেটা কজন। একটা কথা বলো, সেটা হচ্ছে এই মুহূর্তে বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সবাই সেনাপতি বলে, এবং তিনি পরিচালনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন না করে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার ইডি রেডের পর ফোন করেন, তাহলে তো দল পাশে থাকাই হলো। আমি বলছি, আমার সঙ্গে সামনাসামনি কথা হয়নি, আচ্ছা, ফোনে দুবার কথা হয়েছে, কিন্তু বিষয়টা হলো যে উনি যেমন সকলের পাশে দাঁড়িয়েছেন, সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, খুব আনন্দের। পার্থ, বালু বা ববির বাড়িতে রেড হওয়ার পর, বা অন্যান্য সময়, মদনের সময়, শেখ শাহজাহানকে বাদ দেবে, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন ইডি সুব্রত মুখার্জি, এদের সকলের সময়। এবং এই অ্যাসেম্বলি, সেদিনটা আমার শরীর খারাপ ছিল, আমি যাইনি। পরে যখন আমি দেখলাম এবং শুনলাম টিভিতে, পরের দিন কাগজে পড়লাম যে শেখ শাহজাহানের কেউ টার্গেট করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, আর আমার নামটা নিলেন না, তখন আমি যার পর নাই আহত হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমি তখন মনে হলো যে আমার যে দল বা কেউ সেই হিসাবে দুটো মহিলা নেত্রী আসতে পারতেন, উনিও পাঠাতে পারতেন, দিয়ে বলতেন যে তাপসের মিসেসের সঙ্গে কথা বলিয়ে দিস তো। যাই হোক, এগুলো কোনো কিছু হয়নি। আমার মিসেস, মেয়ে, তারাও খুব দুঃখী এই ব্যাপারে। তো কি বলবো, কিছু তো বলার নেই। কেউ যদি নাম না নেন, কেউ যদি যোগাযোগ না করেন,
তা আমি কি করতে পারি? আমার তো কিছু করার নেই। তুমি সন্দেশখালির কথা বলছো, আজকেই কলকাতা হাইকোর্ট মাননীয় প্রধান বিচারপতি তিনি এই সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে যা হয়েছে যে ঘটনা, তার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। ভয়ঙ্কর ঘটনা তো ঘটেছে, এই বিষয়ে তো এই বিষয়ে তো কিছু সন্দেহ নেই। সন্দেশখালিতে যা ঘটেছে বছরের পর বছর, এক দুদিন নয়, আর এরা সব করতো সিপিএম। এই সিপিএমগুলোকে, এই দুর্বৃত্তগুলোকে, এই দুষ্কৃতিগুলোকে নেওয়ার দিন থেকেও পর্যন্ত বলেছিল, সব মুকুলের কাজ ছিল, শুরু করেছিল। নেওয়ার দিন থেকে আমরা অনেকেই প্রতিবাদ করেছিল, বললে তো হবে না, আমিও, যে কোনো তো দরকার ছিল না, কোনো তো দরকার ছিল না। মানুষ যেভাবে দু হাত ভরে আশীর্বাদ করেছিলেন, এগুলো তো দরকার ছিল না এই দুর্বৃত্তদের, দুষ্কৃতীদের নেওয়া। অদ্ভুতভাবে কীভাবে যাই না তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার মাধ্যমে তারা সমস্ত ঢুকে পড়লো। কিন্তু তুমি যে দলে যাবে এরপর, তোমার রাজনৈতিক কেরিয়ার যেখানে শুরু হবে, সেখানে কোনো দুর্বৃত্ত থাকবে না, এই গ্যারান্টি কে দেবে? দুর্বৃত্ত দেখলে তাপস রায়ের দলে প্রতিবাদ করবে, দল ছেড়ে দেবে, সেই দল, নতুন দল? এখন আমি সিদ্ধান্ত নেব। দুই হচ্ছে তারপরে আমাকে নেওয়া নেওয়ানোর মতো ব্যাপারে যে তাদের গ্রহণ করবে কিনা। আমি যে ছেড়ে দিয়েছি, আমার তো একটা সময় মনে হয়েছিল যে আমি রাজনীতিটাই ছেড়ে দেবো, দল না। তখন আমার কিছু রাজনৈতিক অরাজনৈতিক বন্ধু বান্ধব, আমার ঘনিষ্ঠ জনেরা, আত্মীয় স্বজনেরা এবং কিছু রিটায়ার্ড আমলা এবং প্রেজেন্ট আমলারাও, তাদের সঙ্গে তুমি জানো বোধহয় আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তাদের, তারা সবাই বলল তাপস রায় রাজনীতি ছেড়ে দেবে কেন, কী জন্যে? কখনো না। যে কদিন আমি তো এটা ডিক্লেয়ারও করেছিলাম যে আমার এটাই লাস্ট টাইম। তুমি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলে। তো তারপরে আমি দেখলাম যে না, যদি আমি সুযোগ পাই রাজনীতি করব এবং মানুষের জন্য করব এবং অন্যায়ের প্রতিবাদ করব। সিপিএমের বিরোধিতা করে যা যা কথা আমি বলেছি, যে আন্দোলন করেছি, টিভিতে, পাবলিক মিটিংয়ে, মিছিলে যা যা করেছি, ডেপুটেশনে যা লিখেছি উড়েছি, সেই জিনিসগুলোই যদি ঘটলো, তাহলে পরে তাহলে আর আমরা আমাদের সঙ্গে তাহলে অন্যদের পার্থক্যটা কোথায়? পার্থক্য নেই তো। হ্যাঁ, তারপর একটা কথা বলো, সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় টিকিট না পেলে কে বেশি খুশি হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না তাপস রায়? আমি তো খুশি হবই, আর কে খুশি হবে এটা আমার নিশ্চয়ই বলা উচিত না, আমি বলতেও পারবো না। তুমি দলে থাকতে কোনোদিন এই ইঙ্গিত পাওনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে দলের খুব বর্ষিয়ান নেতা, একাধিক জনকে, ধরো সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই যে সমস্ত বয়োজ্যেষ্ঠ সমস্ত মানুষগুলো, কতগুলো নাম আমি নেব, আরও আছে, উনি একা নন, এরা সমস্ত কি অভিষেক বিরোধী রে বাবা, এবং কি বলেছে আর কি বলেনি আমিও জানি, আমিও শুনেছি, অনেকেই জানে, অনেকে শুনেছি। অভিষেকও যে জানেন না তা নয়, কিন্তু তারপরে আমি এটাও তো দেখেছি 3 দিন যে ধর্ণা হলো, দিল্লিতে এবং 3 দিন, একটা বাড়িতে মিটিং, একটা ধর্ণা মঞ্চ, আর একটা আরেকজনের বাড়িতে, এমপির বাড়িতে মিটিং, এবং তারপরে 5 দিন রাজভবনের সামনে। আমি 4 দিন তো নিচেই বসে রইলাম হা করে, অবাক হয়ে, যে মানে তোমার অভিধানে কোনো বিশেষণ বাকি রাখেনি ওরা, তো এরাই পারে। মানে আমি বললাম যে একদিকে অভিষেক বিরোধিতা চরম, আর তোমার মঞ্চে বক্তৃতার সময়, সম্বোধনের সময়, বক্তৃতার মধ্যে আমি না 4 দিন, 5ম দিন শুধু একমাত্র আমি একদিন এই রাজভবনের ওপরে উঠেছিলাম। 4 দিন আমি বক্তৃতাও করিনি, আর আমি একদম নিচে বসেছিলাম। আমি দেখেছিলাম যে তখন আমি ভেবেছিলাম যে এরা অভিনয় করলে খুব বড় সড় গোছের অভিনেতা হতে পারত, কিন্তু আমি এগুলো পারি না। আমাকে যদি উত্তম স্মৃতি পুরস্কার বাঁধা, উত্তম স্মৃতি, আমি কারুর প্রসঙ্গে বোধহয় বলেছিলাম যে দাদা সাহেব ফালকে বাঁধা এবং অস্কারে নাম বিবেচিত হতো। তবে এইটুকু এখন তো মনে হচ্ছে সিনিয়র নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, বিশেষ করে দিল্লির কর্মসূচিতে সবাই প্রায় গিয়েছিলেন। এরা এখন, এরা অদ্ভুত, এই আমাদের শুধুমাত্র সুদীপ ব্যানার্জি নয়, আমাদের দলের সিনিয়র নেতারা, এরা অভিনয় করলে এরা দাদা সাহেব ফালকে পেত, এরা অস্কারে নাম বিবেচিত হতো। আমি একজনের সম্পর্কে এটা বলেছিলাম, তার কারণ হলো এরা অভিষেকের সম্পর্কে কি বলে আর কি বলে না, আমিও শুনেছি, আমি আর বলতে চাই না, অনেকেই জানে, অভিষেক স্বয়ং জানে। কিন্তু তারপরে আমি তাদের দেখেছিলাম
যে অভিষেক 3 দিন দিল্লি, 5 দিন রাজভবন কলকাতা, ওই ধর্না। রাজভবনে তো তুমিও গেছিলে। রাজভবনের অনুষ্ঠানে 5 দিনই আমি গেছি। আমি 4 দিন নিচে বসেছিলাম, ওপরে জায়গা পাইনি। 5ম দিন আমি উঠেছিলাম। সে সিনিয়ররা অভিষেককে কি বলবে আর কি বলবে না, কি সম্বোধন করবে আর কি বিশেষণে ভূষিত করবে, মানে অভিধান খালি। তো সুতরাং সেই জন্যে না, দলের নেতা সেনাপতি হিসেবে করতেই পারেন। তুমি বলছো আসল চেহারাটা অন্যরকম। আসল চেহারাটা অন্যরকম। কিরকম? এরা মনে প্রাণে অভিষেক বিরোধী, এবং এরা যে সমস্ত কটাক্ষ, যে সমস্ত কথাবার্তা এরা বলেছে, কিছু তো আমিও শুনেছি, আমিও জানি, সেটা ঠিক আছে, সেটা একটা স্ট্যান্ড। কিন্তু তারপরে দিল্লির 3 দিন স্ট্যান্ড দেখলাম, তারপরে কথাবার্তা শুনলাম, সে মানে কি বলবো, সে কি অয়েলিং, সে তোমার মানে আমি বলেও বোঝাতে পারবো না, যেগুলো না থাকলে পরে। তারপরে 5 দিন এই রাজভবনেও দেখলাম, যদিও তাদেরই একাংশ যাতে ওই তাড়াতাড়ি ওই ধর্নাটা উঠে যায়, তার জন্য তারা একটুখানি তদারকি বা চাইছিল বা করছিল। তো এই সমস্ত সজ্জনরা কোনো দলের জন্যে, মানুষের জন্যে, সমাজের জন্যে ভালো নয়। তারপর এখান থেকে আমি আমার পরের বিষয়ে আসব। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এই হোর্ডিং কি তাপস রায় ছাপতে দিয়ে দিয়েছে? আমি জানি না, আমি কি করে বলবো? আমাকে তো এখনো পর্যন্ত এই ধরনের কথা কেউ বলিনি। আমি বলার খেয়ে এক, আমাকে প্রথমে তাহলে পরে, আমি এখন ফ্রি বার্ড, আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত হব কিনা। মুক্ত বৃহঙ্গ খাঁচা থেকে বেরোলো যে পরের গাছটা কোথায়, কোন ডালে সে চড়বে, এই হিসেব না করেই একরকম। তাই যদি এখন আমাকে গ্রহণ করবে কি করবে না, এখন সেটা তো একটা রাজনৈতিক দল, তাদের একটা সাংগঠনিক একটা বাঁধন রয়েছে এবং তাদের বিভিন্ন স্তর রয়েছে। তো সুতরাং তারা আমাকে গ্রহণ করবে কি করবে না, প্রার্থী করবে কি করবে না। রবীন্দ্রনাথ লিখেছিলেন, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তাপস রায় পাখা মেললেন, কিন্তু তার কোন নীড়ের দিকে যাবেন সেই নীড়ের থেকে আগাম সবুজ সংকেত না পেয়েই। এখন সুমন, সে কথা বলতে গেলে আমি বলছি যে এখনো পর্যন্ত সঠিকভাবে, তোমার তো বহু যোগাযোগও রয়েছে, খবর নিতে পারো, যে এখনো পর্যন্ত সেরকম কোনো খবরাখবর আমার কাছে নেই। যদি আসে নিশ্চিত। আমি আমার খবরটা বলি। হ্যাঁ, রবীন্দ্রনাথের এই কবিতাটার নামও দুঃসময়। তো তাপস রায়ের দুঃসময় আরেকটা সুসময়ের দরজা খুলতে চলেছে। একটি বিশেষ কেন্দ্র এবং অত্যন্ত প্রেস্টিজিয়াস কেন্দ্র উত্তর কলকাতার জন্য বিজেপি তোমায় ভাবছে। যদি ভাবে তাহলে নিশ্চয়ই আমার কাছে সেই প্রস্তাব আসবে, আমায় তারা ডাকবেন বা দয়া করে আমার কাছে আসবেন, তারপর নিশ্চয়ই আমি তাদেরকে যেটা বলার বলবো। কিন্তু তাপসদা, দিগন্তে তুমি আবির্ভূত হওয়ার আগে ভাবা হচ্ছিল যে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী সজল ঘোষ। আমি জানি তার সঙ্গে তোমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর, তার বাবা দীর্ঘদিনের বন্ধু, তুমি তাপস কাকু বলে, সম্মান করে। কিন্তু সজল বা বিজেপির নেতাকর্মীরা এটা তো মনে করতেই পারে যে ভোটের মুখে তাপস রায় কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। এটাই তো স্বাভাবিক। ভাবতে পারে, 100 বার ভাবতেই পারে, নিশ্চিতভাবে। তো সুতরাং ওরা সকলে যদি চায় বা বলে এবং আমার কাছে প্রস্তাব আসে, তখনই আমি ভেবে দেবো। 100 বার ভাবতে পারে, কেন ভাববে না? প্রতিটা দলেই এই ভাবনা চিন্তা থাকে এবং থাকবে, ভাবতেই পারে, না ভাবার কোনো কারণ নেই। সজল ঘোষ, তাকেও সরাসরি এই প্রশ্ন আমরা করেছিলাম। সজল কি বলেছে দেখাবো। যেখানেই যান, তাপস রায় অবশ্যই একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র, যে চরিত্রের সঙ্গে বালুর চরিত্রের আবার মিল খুঁজতে যাবেন না, পার্থ চ্যাটার্জির চরিত্রের মিল খুঁজতে যাবেন না। তাপস রায় যে কোনো রাজনৈতিক দলের সম্পদ, নাম্বার 1। নাম্বার 2, প্রার্থীর সিদ্ধান্ত দল নেয়, আমি একজন দলের একজন সৈনিক, দল যা বলবে আমি তাই করতে বাধ্য। আর যদি আপনি বলেন আমার ব্যক্তিগত মতামত, অ্যাজ আ ক্যান্ডিডেট তাপস রায় আমার থেকে ভালো ক্যান্ডিডেট, এতে কোনো ভুল নেই। উত্তর কলকাতার মানুষ জানে তাপস রায় সৎ। অত্যন্ত স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে এসেই কেন,
পথ পাচ্ছে। ভালো ছাত্র লেখাপড়া করে আগে থেকে করা রেজাল্ট থাকলে মাস্টার স্যারেরা তো ডবল প্রমোশনও দিত, তাই না? অতএব এটা কোনো ইস্যু নয়। তারপর এই সার্টিফিকেট তো ল্যামিনেট করে রাখার মতো। সজল আমার অধীনে ছাত্র পরিষদ করেছে, ডাকাবুকু। ওর বাবা আমার বন্ধু, একসঙ্গে আমরা কাউন্সিলর ছিলাম। একদম। প্রদীপ ঘোষ, এক পাড়াই তো আমাদের মোটামুটি। ওকে তো রাখতে দিল না, দুয়ারে দুয়ারে ঘুরেছে সজল, শুধু তৃণমূলটা করতে চেয়েছিল। সেই তৃণমূলটা স্বামী স্ত্রী মিলে, এমপি এবং এমএলএ মিলে করতে দিল না। পুলিশের আশ্রয় নিয়ে ওদের তথাকথিত ওই ক্ষমতায় পুলিশ থাকলে যে গুন্ডা ফুন্ডা হয়, তাদের নিয়ে গিয়ে ওর বাড়িতে যে ধরনের ঘটনা ঘটালো, আজকে তো কোনো মুরদ হচ্ছে না 2.5 বছর ধরে সজলকে কিছু করার। সেই এমপি এমএলএ বা পুলিশের বা যারা সেদিকে গুন্ডামি করেছিল, তাদের তো সেই মুরদটা হলো না। তৃণমূলটাকে করতে দিল না, ওকে করতে চেয়েছিল, কার কাছে যায়নি ও। বেশ, আমি পরের বিষয়ে আসি। অনেকেই জানে না তাপসদা যে চিরকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে তোমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। শুভেন্দু তোমায় গুরুদেব বলে ডাকে। তার অবশ্য একটা কারণ বোধহয়, শুভেন্দু অধিকারী যখন কলেজ স্তর কিংবা মহকুমা স্তর, জেলা স্তর, কাঁথি পুরসভা স্তরে রাজনীতি করছেন, তুমি তখন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। রাজ্য স্তরেও শিশিরদার সঙ্গে তোমার সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক। এটা ঠিক যে বিজেপিতে চেনা লোকের অভাব নেই, কিন্তু তাপসদা মতাদর্শের ফারাকটা, জাতীয়তাবাদী রাজনীতি থেকে বিজেপিতে ঝাঁপ দিলে হাত পা ছড়ে যাবে না তো? এখন এই কথাটা আমি বলছো কেন আমি জানি না। আগে ঝাঁপ মানে হোর্ডিং এখনো চাপতে দাওনি? না হোর্ডিং, কিন্তু মানে ডিজাইন তৈরি হচ্ছে। আমি বলছি, আমার কাছে প্রস্তাব আসবে, হ্যাঁ, তারপরে ঝাঁপ দেওয়ার প্রশ্ন, তারপরে হাত পা ছড়ার প্রশ্ন, তারপরে সমস্ত কিছু। না, কিন্তু একজন সিনিয়র রাজনীতিবিদ হাফ শতাব্দীরও বেশি সময় ধরে রাজনীতি করছে, তার তো ভবিষ্যৎ পরিকল্পনা, তোমায় যা চিনি। দেখো, আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম 5 বছর 4 মাস। হ্যাঁ, যুব ছাত্র সোমেনদার শেষের যুব কংগ্রেসটা আমিই চালাতাম। তারপরে নিজে ছাত্র পরিষদের সভাপতি, তারপরে যুব কংগ্রেসও ছিলাম, তুমি জানো, জেনারেল সেক্রেটারি। প্রেসিডেন্টে আমার নাম উঠেছিল 3 বার, যে কোনো কারণেই 3 বারই আমি হতে পারিনি। সেই সময় তো আমার সান্নিধ্যে যারা এসেছিল, তারা তো আজকে রাজ্যের মন্ত্রী, এমএলএ, এমপি, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলে তো রয়েছে। আমার ছেড়ে আসা দল কংগ্রেসও তারা অনেক বড় বড় জায়গায় রয়েছেন।